নমস্কার, আমি সানজিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টক শো বিকাশ টক শোতে বিশেষ অতিথির সঙ্গে। আজকে আমরা বিশেষ অতিথি পেয়ে গেছি আমাদের আর্টিস্ট আবির মুখার্জি স্যারকে। আজকে আমরা প্রথমেই স্যারের সঙ্গে একটু আলোচনা করে নেব। স্যার, একটু পরিচয়টা দেবেন। নাম তো আপনি বলেই দিয়েছেন, আমার নাম আবির। তাও একবার রিপিট করছি, আমার নাম আবির মুখার্জি। আর আমি শেফালি মেমোরিয়াল গোবিন্দপুর যে স্কুল আছে সেখানে অ্যাজ এন আর্ট টিচার, সেখানে আমি আজ 2 বছরের মতন কাজ করছি। খুব ফ্রেন্ডলি, সবাই খুবই ভালো, আমি নিজেও খুব স্যাটিসফাইড কাজ করে। ধন্যবাদ স্যারকে। স্যার, আপনি যে আর্টিস্ট, এই আর্টের সঙ্গে কতদিন যুক্ত? মোর দেন 12 ইয়ার্স আমি এই আর্ট ইন্ডাস্ট্রিতে আছি। তা এত কিছু তো আছে আমাদের মধ্যে, আপনি আর্টিস্টটাকে বা আর্টটাকে কেন বেছে নিলেন? দেখুন, দিনের শেষে মানুষ স্যাটিসফ্যাকশন চায়, রাইট? মানে মানসিক শান্তি। আমি ছোট থেকেই আর্ট জিনিসটাকে ভালোবাসি। ইভেন একটা কথা আছে না, নিজের প্যাশন যদি প্রফেশন হয়ে যায় তো ওর থেকে ভালো জিনিস আর কিছু তো হয় না। তো আমার প্যাশন ছিল আর্ট, মানে পেন্টিং করা, আর্ট ইন্ডাস্ট্রিটাই বলতে পারেন, ঠিক আছে? তো আমি প্যাশনটাকে আমার প্রফেশনে কনভার্ট করেছি। তো আমার কাজটাকে কাজ তো প্রথমত মনে হয় না, আমি এনজয় করি কাজ করতে করতে, আমার কাজটা কাজ মনে হয় না। তো আমার মনে হয় আমি এনজয় করছি, সেখান থেকে কিছু সার্টেন টাকাও আসছে। তার জন্যই যুক্ত আছি। ইভেন আমি এটাতেই থাকবো, কারণ এই চাকরি আপনি বলুন বা যে কোনো কর্পোরেট সেক্টরে মানুষ সকালে যাচ্ছে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে, সেই এগেন অ্যান্ড এগেন সে ডেলি লাইফ। সপ্তাহে একটা দিন ছুটি হয়তো থাকে, মানুষ এক্সস্ট হয়ে যায়, তাই না? মানে স্যাটিসফ্যাকশনটা কিন্তু পায় না। কিন্তু কোনো এক জায়গা থেকে ওরাও ভাবে যে আমি যদি আমার শখের জিনিসটা করতে পারতাম তাহলে খুব ভালো থাকতাম, রাইট? কিন্তু আমি আমার ডেলি লাইফে, যে তোমরা আর্টটাই আমার মেন, আমি আর্টটা নিয়ে পড়াশোনা করেছি, আর্টটা নিয়ে নিজের ইনকাম সোর্স আমার সেটা, তো আমার সেখান থেকে আমার কি বলবো, আর্টটা আমরা ভালো লাগে, তাই তো? খুব হ্যাপি। আমি স্যারকে আরেকটা কোশ্চেন করবো যে স্যার, আমাদের দর্শকবৃন্দদের উদ্দেশ্যে যদি আপনি হ্যাঁ। বলেন যে আর্টটা কেন করা উচিত আমাদের প্রত্যেকের? হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন একটা। আর্ট প্রত্যেকটা মানুষকে কেন শেখা উচিত? স্যাটিসফ্যাকশন, তাই না? ধরুন আপনি, জাস্ট জিজ্ঞেস করছি, ধরুন আপনার মানে ছোটবেলায় আপনি কোনো ডান্স, গান বা কোনো কিছুর মধ্যে যুক্ত ছিলেন কি? অবশ্যই আমার আবৃত্তি করতে ভালো লাগতো। আবৃত্তি করতে ভালো লাগতো। এবার ধরুন আপনি আবৃত্তি করে কি করা যায়, অনেক রকম ভয়েস আর্টিস্ট যারা কাজ করে, করা যায়, কিন্তু কিন্তু আপনার কোনো কারণে হয়তো সেটা করা সম্ভব হয়নি এই মুহূর্তে, রাইট? কিন্তু আপনি যতই কাজ করুন না কেন, যেখানেই থাকুক না কেন, দিনের শেষে যদি আপনি আবৃত্তি একবার 1 ঘন্টার জন্য করতে পারেন, মনে হবে হ্যাঁ আমি খুব রিলিফ পেলাম, রাইট? এবার আর্ট মানে এটা না যে শুধু আমাকে ড্রয়িং করতে হবে বা পেন্টিং করতে হবে, ঠিক আছে? আর্ট মানে কি, সেখানে সিঙ্গিং হতে পারে, যে কোনো রকমের ইনস্ট্রুমেন্ট প্লেইং করা হতে পারে, তাই না? ডান্সিং, সিঙ্গিং, পেন্টিং, সমস্তগুলি কিন্তু আর্টের মধ্যে আসছে। এবার তার জন্য যে আমাকে ড্রয়িংটাই করতে হবে না, কারো ডান্স ভালো লাগতে পারে, সে ডান্স করবে, কারো গিটার ভালো লাগে, সে গিটার বাজাবে, কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে ভালো লাগে, কারো হারমোনিয়াম ভালো লাগে, যেটা মন করতে পারে। কিন্তু শুধু পড়াশোনা না, পড়াশোনা ছাড়াও একটা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বা ড্রয়িং, পেন্টিং, এই যে বললাম, আর্টের সাথে যুক্ত থাকা উচিত। কারণ কি, একটা সময়ের পরে না এই জিনিসটা মনে হবে আমার জীবনের সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড। অবসরের সময় কিন্তু এই জিনিসটা আমাকে কাজে দেবে, প্লাস আমার মাইন্ডটাকে ফ্রেশ করবে। এই যে আপনি বললাম আবৃত্তি আপনি করেন, তো সারাদিন যতই আপনার কষ্ট করে না কেন, আপনার মনে হবে 0.5 ঘন্টা যদি পাই আমি একটু আবৃত্তি করবো, তাহলে কিন্তু আমার মনে হবে যে হ্যাঁ, আমি এই যে পুরো দিনের হেডটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সেম এজ আমার ক্ষেত্রে কি হয়, যতই কিছু করি না কেন, আমার মনে হয় যে একটু তুলিটা ধরবো ক্যানভাস বোর্ডের উপরে, তাতেই মনে হয় আমি একদম মাথাটা হালকা হয়ে গেল। তো এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনার কাছে বললাম আর কি। ধন্যবাদ স্যারকে। আমাদের খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমরা স্যারের কাছ থেকে শুনে নিচ্ছি। আমরা আরেকটা কথা স্যারকে বলবো যে আমরা এখন দেখছি যে ইংলিশ মিডিয়াম স্কুল হোক বা বাচ্চাদের স্কুল হোক, আর্ট যে শেখানোর বিষয়টা বাবা মাদের সচেতনতা অনেকটা বেড়েছে। তো শিক্ষার্থীদের যে সিলেবাসে এটাকে কেন ইনক্লুড করা দরকার বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ইভেন আমাদের সিবিএসসি বোর্ড যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল স্কুলটা আছে, সেখানে আমাদের অলরেডি ক্লাস 8 পর্যন্ত কম্পালসারি আমাদের আর্ট ক্লাস ইনক্লুড করা আছে। কেন করা উচিত, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যখন স্কুলে আসি, আমি ফ্রাইডে একটা দিন করে ক্লাস করাই। আমি যখন স্কুলে আসি, প্রত্যেকটা মানে যারা হয়তো কোনোদিন স্কুলে আসে না বা মিস করে, ফ্রাইডে কিন্তু আসবে। কারণ কি, ওদেরকে আমি সেভাবেই একটা মজা দেওয়ার চেষ্টা করি যে আর্ট জিনিসটা কি মাইন্ডটাকে ফ্রেশ করছে। আমি যদি ওদেরকে বকতাম এইটা করতে হবে, না করলে কিন্তু পিঠ ফাটিয়ে দেবে, এই জিনিসটা না। ওদের জন্য আমার কাছে এসে ভালো হয় যে স্যার এসছে, স্যারের কাছে বসে আছে, নতুন কিছু ছবি আঁকবো, খারাপ করুক বাজে করুক কিন্তু করুক,
কিন্তু ওরা ইন্টারেস্টটা পায়, তার জন্য কিন্তু ওরা আমার ক্লাসে খুব এনজয় করে ক্লাসটা করছে। ঠিক আছে, এবার করানোর উপর ডিপেন্ড করছে আপনি শেখাচ্ছেন কি করে, তাই না? পড়াশোনাটাকেও যদি আপনি ওই এনজয় করতে করতে শেখাতে পারেন, ওরা কিন্তু পড়াশোনাটা কিন্তু মন দিয়েই করবে, রাইট? একদম। তো আমি ওদেরকে মাথায় একটা জিনিস সেট করেছি যে করতে হবে এরকম ম্যান্ডেটরি না, যদি তোর মজা লাগে তাহলে কর। স্টুডেন্টদের এগেইনস্টে বলছি। আর কম্পালসরি কেন করা হয়েছে বা কেন করা উচিত, ওরা হয়তো এই সময় বুঝতে পারছে না যে আমরা কেন করছি। হয়তো এমন না যে 100টার মধ্যে 100 জনই যে ভালো লাগবে তার কোনো মানে নেই, হয়তো হতে পারে 40 জনের ভালো লাগছে, 60 জনের ভালো লাগছে না। কিন্তু যেহেতু সিলেবাসের মধ্যে আছে, ওদেরকে কিন্তু বাধ্য হয়েও কিন্তু ক্লাসটা করতে হবে, পাস করার জন্য শিখতে হবে। এই কম্পালসরি হওয়ার জন্য যাদের ইচ্ছা নেই করার, তারাও কিন্তু যেহেতু ক্লাস 8 পর্যন্ত কিছু না কিছু শিখছে, যখন ওরা চাকরি করবে বাইরে গিয়ে, তখন কিন্তু আজকের এই স্কুলের দিনটা মনে পড়বে যে স্যারের কাছে যেটুকু শিখেছিলাম সেটুকু নিয়ে একটু খাতা পেনটা নিয়ে বসি না কাজের শেষে। হয়তো সবাই আর্ট ফিল্ডে থাকবে না, কেউ চাকরি করবে, কেউ আর্মিতে চাকরি, কেউ বিজনেস করবে, হাতে সময় পাবে না। তখন মনে হবে হ্যাঁ, যদি একটু পেন্টিংটা শিখে রাখতে পারতাম, বা যেটুকু শিখেছি একটু খাতা পেনটা নিয়ে বসি না। ক্রিয়েটিভ কিছু, মানুষ আনন্দ তখনই পায় যখন প্রোডাক্টিভ কিছু করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। যেমন ওয়ান অ্যান্ড অনলি, আমি যদি আজকে গিটার ভালোবাসি, আমি গিটার ভালোবাসি, ইভেন আমি গিটার বাজাও, যখন আমি গিটারের কোনো কর্ড বাজাবো, নতুন কোনো সুর আমি তৈরি, নতুন সুর বলতে 7টা সুরের বাইরে তো কোনো সুর নেই, একটা নতুন একটা গান আমি কম্পোজ করবো, ওয়ান অ্যান্ড অনলি ওই গানটা কিন্তু আমি কম্পোজ করেছি পৃথিবীর মধ্যে, হচ্ছে স্যাটিসফ্যাকশনটা আমি করেছি, এই যে আনন্দটা, এটা কিন্তু মোবাইল ট্যাবলেট সিনেমা ওয়েব সিরিজ কেউ কখনো দিতে পারবে না। যখন নতুন কিছু ক্রিয়েট করবো আমি করব, ওর থেকে বেশি স্যাটিসফ্যাকশন হতেই পারে না। আর যে এই ইন্টারেস্টটা বুঝে যাবে, তাকে আর বলতে হবে না যে এটা কর, ও নিজে থেকে তো লাফিয়ে গিয়ে করতে পারবে। ধন্যবাদ স্যারকে। আমাদের আলোচনা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা সত্যি কথা বলতে আমাদের পজিটিভ বার্তা বিকাশ টকশোর এটাই মূল উদ্দেশ্য বা লক্ষ্য, যে আমাদের কিছু দিশা এবং মানুষকে আলো ছড়িয়ে দেওয়া। আমরা জানি পজিটিভ বার্তার মর্মার্থ অর্থ যদি বলি আলোর বাতি। আমরাও চাই যে শিশু মন থেকে শিক্ষার্থী শুরু করে বড় প্রত্যেকের মনে এই দিশাটাকে, এই কনফিডেন্সটাকে, এই নিজের যে আত্ম সচেতনতা, যে এটাকে বাড়াতে চাই। আমরা পারছি, আমরা এই সমস্ত বিশেষ অতিথিদের মাধ্যমে আমরা আমাদের এই টকশোকে আরো সমৃদ্ধ করে তুলছি। আমি স্যারকে বলবো, স্যার, যে এই যে আর্ট ফিল্ড, এটার বেনিফিটটা যদি একটু বলেন। একজন যে আর্ট নিয়ে পড়বে, অনেকেই হয়তো ইন্টারেস্ট হবে এই টকশো দেখার পরে, অনেকেও চাই যে আর্ট ফিল্ড নিয়ে পড়াশোনা করতে, ইউনিভার্সিটি, কলেজ সব রকমই আছে আর্টের ওপরে। তো সেক্ষেত্রে তার বেনিফিটটা যদি বলেন ক্যারিয়ার। আমি আশা করছিলাম যে একটা এরকম কোশ্চেন করলে ভালো হয়। বেনিফিটটা কি? আজকেকার ডেটে যখন কেউ জিজ্ঞেস করো না এটাতে কোনো বেনিফিট আছে বা এটাতে লাভ কি আছে, লাভ আছে তো, লাভ বলতে কিন্তু একটা কথা জিজ্ঞেস করে, টাকা আছে তো, রাইট? টাকা আছে তো, এই যে করছি সেটা টাকা আছে তো, মানে এটা করে আমার টাকা ইনকাম হবে এখান থেকে। যা দিনকাল আসছে এখন কিন্তু মানুষ কোয়ালিটিতে বিশ্বাস করে, কোয়ান্টিটিতে না। আমি কথাগুলো কেন বলছি, রিলেট করছি। কোয়ালিটিতে বিশ্বাস কেন বলছি, টাকা আসবে না, টাকা ইম্পর্টেন্ট, লাইফ মানি ইজ ইম্পর্টেন্ট ফর এ বেটার লাইফ, রাইট? মানি ইম্পর্টেন্ট, কিন্তু একটা পয়েন্টের পর গিয়ে না মানিটাও কাজ করে না। তখন মনে হয় যে আমি ভালো কি করে থাকবো, রাইট? তো যে আপনাকে বললাম না, ক্রিয়েট যদি মানুষ না করতে পারে, কিছু একটা দুটো লাইনও যদি লিখতে না পারে না নিজের জন্য, মানুষ কিন্তু কখনো স্যাটিসফাইড হতে পারে না। তখন লোকের থেকে বলবে ও করছে, আমি যদি পারতাম। আরে হ্যাঁ, তুমিও পারতে যদি তুমি ঠিক টাইমে ঠিক ট্রেনিংটা নিতে। মানুষ যখন চাকরি করে, যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, চাকরি করবে, স্টুডেন্ট লাইফ একমাত্র কিন্তু নলেজ গ্যাদার করার টাইম কিন্তু, রাইট? স্টুডেন্ট লাইফের পরে যখন কেউ চাকরি করবে, কেউ আর্মিতে যাবে, কেউ বিজনেস করবে, হাজার চেষ্টা করেও কিন্তু আর সেই টাইমটা পাবে না যে আমি নতুন করে কিছু শিখি, হাতের কাজ শিখি। এই টাইমটা পাওয়াটা অসম্ভব। হয় না, হয়, কিন্তু রেয়ার, তাই না? ঠিক টাইমে যদি ঠিক ট্রেনিংটা দেওয়া যেতে পারে, ইভেন এখন তো অনেক যারা গার্জেন অনেক আগের থেকেও সচেতন হয়েছে, ঠিক আছে? ইভেন আমার নিজেরই বাড়িতে বলছি, মোর দেন 200 স্টুডেন্টস আছে, তাদেরকে আমি নিজের একদম ভাই বোনের মতন করে ট্রিট করি। মানে ওইটাই বললাম, রিফ্রেশ, ওদের জন্য মনে হয় যে রিফ্রেশ জোনের মধ্যে এসি, যেখানে গিয়ে আমার খুব ভালো লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টা যেটা স্যারের সাথে কাটাবো, যেন আমার খুব ভালো লাগে। প্রেসার ক্রিয়েট করার জিনিস না। আর বেনিফিট কি হবে, আপনি জাস্ট আমাকে এক্সাম্পল দিচ্ছি, আপনাকে ধরুন পৃথিবীর সমস্ত সম্পত্তিও যদি দিয়ে দেয়, আপনার যা যা প্রয়োজন সব দিয়ে দেয়, আপনার হাতে সমস্ত রকমের ওয়েব সিরিজ যা সাবস্ক্রিপশন আছে সব দিয়ে দিল, কিন্তু আপনার দেখবেন সমস্ত কিছু পরেও মনে হবে স্যাটিসফ্যাকশন নেই, তাই না? স্যাটিসফ্যাকশন আসবে তো কখন,
যখন আপনি নিজেকে চিনতে পারবেন যে হ্যাঁ আমার মধ্যে কি আছে হুম, এক্সট্রা, যদি দুটো লাইন কবিতার লেখারও কোনো থাকে না, তাহলে মনে হবে হ্যাঁ ওটা ওনাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেটাকে নিজেকে তো একটু বড় করে দেখতে হবে। একদম। আমি টোটাল আর্ট ইন্ডাস্ট্রির কথা বলছি, শুধু হুম, পেন্টিং বা গিটার নিয়ে বলছি না কিন্তু, হুম, টোটাল কেউ আবৃত্তি করতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে, কেউ স্টোরি লিখতে ভালোবাসে, তাই না, ভ্যারাইটিস ধরনের আছে। হুম, তো যে বেনিফিট এটাই যে শান্তি, হুম, এটা তো টাকা দিয়ে কিনতে পারা যাবে না, হুম, তাই না, যে ভালো করে আর্ট ইন্ডাস্ট্রিতে থাকবে, কাজ শিখবে, প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি পলিশ হবে, তাই না। একদম। তো স্যাটিসফ্যাকশন, এটা টাকা দিয়ে এর কোনো বিচার করা যেতে পারে না। বেনিফিট এটাই যে জীবনে আলটিমেটলি একটা সময় যখন কেউ থাকবে না, হুম, দরকারও লাগবে না, মনে হবে আমি তো জানি, হুম, ওটা দিয়ে আমার সময় কেটে যাবে। একদম। তো এই জন্যই ইম্পর্টেন্স। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে আলোচনা করলেন আমাদের সঙ্গে। অনেকেই আছেন যারা আর্ট ফিল্ডে কাজ করতে চান এবং আর্টটাকে ভালোবেসে করেন, অনেকে প্রফেশনাল হিসেবেও আর্টিস্ট হন এবং তারাও কিন্তু ক্যারিয়ারে সফলতা লাভ করেন। আমি বলবো যে আজকে আমরা আবির স্যারের কাছ থেকে একটা তার যে জীবনযাত্রা এবং তার সংগ্রামের কিছু বার্তা আমরা পেলাম। স্যার এটাকে ভালোবাসে এবং উনি প্রফেশনেও এটা নিয়েছেন। তো আমরা স্যারের কাছ থেকে আলোচনার আগেও শুনেছি স্যার রায় রামচন্দ্রপুর, যেখানে স্যারের 200 রানিং স্টুডেন্ট আছে এবং স্যার বিভিন্ন জায়গাতে কিন্তু স্যারের ছোট ছোট সেন্টার আছে যেখানে স্যার এই আর্টটাকে কিন্তু শেখায়, খুব আনন্দের সঙ্গে বাচ্চাদেরকে শেখায় এবং একটু একটু করে বাচ্চাদেরকে কিন্তু তৈরি করছে। এটাও একটা কিন্তু উনি ক্রিয়েট করছেন এবং অনেক আর্টিস্ট আজকে আবির স্যারকে দেখে তৈরি হবে। তাই প্রত্যেকেই বলবো, তোমাদের মনে যদি সুপ্ত কোনো বাসনা থাকে এই আর্টিস্ট মানে আর্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আবির স্যারের নাম্বার আমরা দিয়ে দেবো। তোমরা আবির স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যে কোনো আলোচনা বা যে কোনো ধরনের কাউন্সিলিং আর্ট বিষয় নিয়ে কিন্তু স্যার তোমাদেরকে গাইড করবে। তো আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং আবারও জানাই স্যারকে, আপনাকে আমরা পেয়ে আজকে সত্যি পজিটিভ বার্তা পরিবারের পক্ষ থেকে আপ্লুত। আমরা পরবর্তীতে আবারও আপনাকে চাই এই ধরনের আলোচনাতে। ধন্যবাদ স্যার। আর থ্যাংক ইউ আমাকে মানে এই টকশোতে ইনভাইট করার জন্য, আমার খুব ভালো লাগলো যে যাক ডিসকাস যেটা হচ্ছে এটা হয়তো অনেক সময় কি হয় না, বন্ধু বান্ধবের মধ্যেই হয়, আর 10টা লোক জানতে পারে না, কিন্তু এই টকশোর মাধ্যমে অনেকেই জানতে পারবে, যেটুকুই হোক জানতে তো পারবে, এটা অনেক বড় একটা ভালো জিনিস। আর থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, ঠিক খুব আছে, ভালো লেগেছে। ধন্যবাদ।